শেয়ার করেছেন এটার হচ্ছে ডিডাকশনটা, ওই যে 10 টাকা করে যে পেমেন্টের ক্ষেত্রে ডিডাকশন হবে, এটা কত নাম্বার পয়েন্টে আছে স্যার? এটা আমি এখানে বলিনি, কারণ এই ডিডাকশন কিন্তু এমপ্লয়ের কাছ থেকে ডিডাকশন হবে না। এটা কি হবে যে মানে যে ব্যক্তি, স্ট্যাম্প যেটা আছে স্যার, স্ট্যাম্পের হ্যাঁ, স্ট্যাম্পের ডিডাকশন, স্ট্যাম্পের কখনো ডিডাকশন স্যালারি থেকে হবে না। এটা কি করবে, যে পার্সনটা আপনার কাছ থেকে এই অ্যামাউন্টটা প্রাপ্ত হবেন, অর্থাৎ যিনি এটার জন্য এন্টাইটেলড হবেন, তিনি একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসবেন দোকান থেকে, কিনে নিয়ে এসে আপনাকে দিবে, আপনি শুধুমাত্র সিগনেচার করে তাকে টাকাটা দিয়ে দিবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে সবাই স্যালারি থেকে স্ট্যাম্পের টাকা কাটে, কিন্তু এই যে সেকশন 125-এ এটার কাটায় যে নিষেধ আছে সেটা কেউ দেখে না এবং তারা ইচ্ছা মতো কাটতে থাকে। এটা কিন্তু কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ কর্তন করা বা কোনো এমপ্লয়ের কাছ থেকে অর্থ কর্তন করা যাবে না। বিষয়টা আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? স্যার বুঝতে পেরেছি। আরেকটা পয়েন্ট হচ্ছে স্যার, মানে আমি জানতে চাচ্ছিলাম যে, মানে সরি স্যার, ইটস মাই ব্যাড, এটা আমার হচ্ছে এটাই বলার কথা ছিল যে 10 টাকার স্ট্যাম্প দিয়ে যে মানে আমাকে পেমেন্টটা রিসিভ করতে হবে, এটা কোথায় আছে? সেটা 52 নাম্বার পয়েন্টের মধ্যে আছে। এখানে স্যার সেকশন যেটা 2-23 বলা হয়েছে অ্যাক্টে, হ্যাঁ, হ্যাঁ, এটা কি অ্যাক্টে? এটা হচ্ছে, হ্যাঁ, এটা অ্যাক্ট মানে হচ্ছে কি আপনার স্টাম্প যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের 2-23 এটা বলা আছে। স্টাম্প অ্যাক্টে, লেবার মানে হচ্ছে লেবার অ্যাক্টে না? লেবার অ্যাক্টে না, স্টাম্প অ্যাক্টে ও বলা আছে। আচ্ছা আচ্ছা, ইটস মাই ব্যাড স্যার, আমি কন্টিনিউয়াস এখানে খুঁজতেছি তো পাচ্ছিলাম না। জি জি। স্যার আমার হচ্ছে আরেকটা লাস্ট একটা কোয়েরি ছিল রিগার্ডিং দিস টেম্পোরারি, জাস্ট আ মিনিট স্যার। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে ইয়ার যেটা আছে স্যার, ভলান্টারি পে যেটা আছে স্যার, ভলান্টারি পে এর মধ্যে যে হচ্ছে অ্যাটেন্ডেন্স বোনাস, দেন প্রফিট শেয়ার, দেন হেলথ কেয়ার, মানে বা কোলাই, যে ভলান্টারি পে গুলোর কথা বলা হয়েছে স্যার, হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে কি স্যার কোনো ধরনের রুলস বা অ্যাক্ট কি আমাদের লেবার লর একটা আছে? না, কোথাও নেই। এই জন্যই বলা হয়েছে এটা ভলেন্টারি, অর্থাৎ আইনে এটা দেয়া ম্যান্ডেটরি না। এটা আপনার অর্গানাইজেশন থেকে বিভিন্ন সময় পারফরমেন্স থেকে শুরু করে নানান কারণে আমরা আসলে এটা এমপ্লয়িকে অফার করে থাকি। সো এটার ক্ষেত্রে আমাকে কোনো ধরনের কোনো পার্সেন্টেজ বা কোনো ফিক্সড অ্যামাউন্ট, মানে কাকে কত দিব, এটা আমাকে মেইনটেইন করার কোনো মানে কোনো প্রয়োজন নেই, কমপ্লায়েন্সের ইস্যু নেই? নেই, কমপ্লায়েন্সের ইস্যু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোয়েরি ছিল। জি। সেটা হচ্ছে স্যার, আমাদের একজন এমপ্লয়ি, সে বেসিক্যালি স্যার তার মায়ের অসুস্থ ছিল, সেই কারণে তার পিএফটা সে উইথড্র করেছে। উইথড্র করার পরে সে আবার পরের মাস থেকে সে আবার নতুন করে মেম্বারশিপ হয়েছে। মেম্বারশিপ হওয়ার পরে 6 মান্থ পরে সেই এমপ্লয়িটা চলে গিয়েছে। তখন আমরা তাকে ফাইনাল সেটেলমেন্টটা ভুলবশত ফার্স্ট যখন ডেট অফ জয়েনিং ছিল সেখান থেকে তাকে দিয়েছি। এখন স্যার এই টাকা, এই সেই ভদ্রলোককে আমরা অ্যাকচুয়ালি ফোনে কানেক্ট করার চেষ্টা করছি, পারছি না। বাট এই টাকাটা কি আমরা কি কোনো লিগ্যাল ওয়েতে বা কিভাবে এটা আমরা উইথড্র করার জন্য চেষ্টা করতে পারি? কি মানে আপনি বেশি দিয়ে ফেলেছেন তাকে, তাই তো? জি। হ্যাঁ, এটার জন্য মামলা করতে হবে তাকে। এটার জন্য আপনি 132 নাম্বার ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করবেন, অথবা 213 ধারায় মামলা করতে পারবেন। মামলা করে তার কাছ থেকে টাকাটা তুলতে পারবেন। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, লেবার কোর্টে মামলা করবেন, ওনার বিরুদ্ধে মামলা করলে লেবার কোর্ট থেকে তাকে ডেকে এটা করা হবে। তবে 213 তো দেখতেছিলাম যে শ্রম আদালতে বরখাস্ত, এইটা দেওয়া আছে ভাইয়া। 213টা আবার একটু পুরোটা পড়েন ভাইয়া। শ্রম আদালতে শ্রম আদালতে যে কোনো মামলা আপনি করতেন, দরখাস্ত মানে কি মামলা, আদালতে কোনো দরখাস্ত মানে ওটা মামলা ভাইয়া, বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, একটা জিনিস একটু ক্লিয়ার হয়। ওই সময় আসলে কনজিকিউটিভ মানে কন্টিনিউ কথা হচ্ছিল, ওই জায়গাটা মিস করছি। সেটা হচ্ছে কেউ যদি কনজিকিউটিভ অ্যাবসেন্ট থাকে, সাপোজ সেটা যদি পেরোল মান্থের ভিতরে হয়, সেক্ষেত্রে দেখা গেল সে 10 দিন হয়তো অ্যাবসেন্ট করে আছে, তাকে হয়তো পরের প্রসিডিউরে আমরা হয়তো যাচ্ছি লেটার ইস্যু করতে, তো সেই সময়টায় তার কি স্যালারি হল্ট করা যাবে না, এটাই কি ডিসকাস হচ্ছিল ওই সময়? এটাই ডিসকাশন ভাইয়া। বেসিক্যালি হচ্ছে কি আমাদের আইনে বলা আছে কি, আপনি যে কোনো ব্যক্তিকে তার যেদিন তার বেতন পাবে, যে মাসে সে কাজ করবে, তার পরবর্তী 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তাকে বেতন দিতে হবে। আপনি তো বেতন আটকাতে পারবেন না, তাই না? যে কিন্তু আসছে না আসার থাকতে পারে, তাহলে সেই কারণটা যদি আপনি তার সঙ্গে জব সেপারেশন করার পরে দেখেন আপনি তার কাছ থেকে কোনো টাকা পাওনা আছেন, তাহলে সেটা অনুযায়ী আপনাকে ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছেন? আর যদি আমাদের মানে প্রভিশন পিরিয়ডে যদি এমপ্লয়িটা থাকে, হ্যাঁ, প্রভিশন পিরিয়ডে তো আপনি তাকে প্রভিশন পিরিয়ডে যে পাই সেটা হচ্ছে আপনি 27-3 কথা না গিয়ে তাকে নন কনফার্ম করে দিলেও হয়ে গেল। তখন কি জিনিসটা আপনার ইজি হয়ে যায়। হ্যাঁ, নন কনফার্ম করে দিলে তাহলে সেক্ষেত্রে আপনি সহজ যে রাস্তা আছে সেটা আপনি ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? এখন যখন আমাদের সঙ্গে যখন কথা বলে কেউ, তখন আমি সহজ রাস্তা বলে দিই যে ভাই আপনি এই রাস্তায় যান,
আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা লটা আসলে এত কম জানি, যার কারণে আমাদের ম্যানেজমেন্ট যখন যেটা চায় আমরা বলি আচ্ছা ঠিক আছে স্যার এটা করে দিচ্ছি, কিন্তু আসলে আমার আইন অনুযায়ী কোনো সহজ রাস্তা আছে কিনা সেটা আমি জানি কিনা সেটা আমি তখন টস্ট আপ করি না, বুঝতে পারছেন? বা আমি তখন ম্যানেজমেন্টকে ওটা বোঝানোর চেষ্টা করি না। এই জন্য বাংলাদেশে দেখবেন যে অনেক অর্গানাইজেশনে ব্যাড প্র্যাকটিস শুরু করার পেছনে এইচআর দের অনেক হাত থাকে। কারণ কি? কারণ একজন এইচআর যে ভালো জানে সে বলে এসে এক কথা, আর আগের জন যেটা করে ব্যাড প্র্যাকটিস। যেমন এক অর্গানাইজেশনে গিয়ে দেখতে আমি শুনতে পেলাম, সেখানে এইচআর এর হেড বলতেছে, বলে ভাইয়া এখানে আরেকজন লোক ছিলেন এর আগে, উনি যা মন চাইতো তাই প্র্যাকটিস করতো, আইন টাইন কোনো কিছু সে মানতো না, জানতো না। যখন আমি এখানে এসে ইয়েকে আমার ওনারকে যখন ভালো কিছু বোঝানোর চেষ্টা করি, ওনার শুধু ওই আগের এমপ্লয়ির দেয়, রেফারেন্স দেয়, এবং সে বারবার শুধু বলে যে ও তো এটা করতে পারতো, তাহলে আপনি পারবেন না কেন? কিন্তু ও যে আসলে আইনটা জানতো না বা ও নিয়ম কানুন গুলো জানতো না, এটা তো এখন আমি ওনাকে বললে তাহলে আমাদের এইচআর প্রফেশনালের দুর্নাম হয়ে যায়, বুঝতে পারছেন? সো এই জন্য যেটা হয় সিচুয়েশন অনুযায়ী ভাইয়া আমাদেরকে ওইটা চিন্তা করতে হবে, আর কিছুই না। ক্লিয়ার ভাইয়া আরেকটু ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে তাহলে যেই 10 দিন বা 11 দিন সে পেরোল পিরিয়ডের মধ্যে পড়ে গেল, ডিসিপ্লিনারি প্রসেসটা না হয় পরে নিচ্ছি, সেই 10 দিনের জন্য তাকে অ্যাবসেন্ট ধরে তার বেসিক ডিডাকশন যেটা প্রয়োজন সেই অনুযায়ী যাব, তাই তো? জি ভাইয়া, জি। আচ্ছা, তা আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে এই একই রিলেটেড, নিখোঁজ বা না পাওয়ার ক্ষেত্রে আমি জাস্ট এটা একটু বুঝতে যাচ্ছি। আমরা তো দেখা যায় লেটার ইস্যু করছি সে এমপ্লয়িকে, সে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা রিপ্লাই দেয় না, তাই তো? সে ফিরে আসবে কি আসবে না, এবং তাকে লাস্ট যে চিঠিটা দেওয়া হয় সেটাতে বলা হয় যে যেহেতু আপনি আপনাকে যোগদান করার জন্য বলা হয়েছে এবং আপনি আসতেছেন না, তাই আপনার অ্যাবসেন্টিজমের ডে প্রথম দিন থেকে আপনাকে বরখাস্ত বলে গণ্য করা হলো। জি। এখন এই যে এই সময়টায় তাহলে তার ফাইনাল সেটেলমেন্টটা আমরা কমপ্লিট করে তার ব্যাংকে ট্রান্সফার দেই, এটা কি ওকে কিনা, আইনসম্মত কিনা? না ভাই, আপনি ব্যাংকে ট্রান্সফার করবেন না ভাই, এটা আইনসম্মত না। কারণ ওই লোকটা আদৌ বেঁচে আছে কিনা তাও আপনি জানেন না, বুঝতে পেরেছেন? এই জন্য এটা কখনোই ভাই আইনসম্মত না। আইন অনুযায়ী যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি ওই ব্যক্তিটা যখন মিসিং হয়ে যাবে তখন তার টাকাটা আপনি ফাইনাল সেটেলমেন্ট তৈরি করে আপনার কাছে 12 মাস রাখবেন। এই 12 মাসের মধ্যে যদি কিছু ফিরে না আসে তাহলে টাকাটা সরকারকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের শ্রম আইনের 131 নাম্বার ধারায় বলে দেয়া আছে, বুঝতে পেরেছেন? সো এই জন্য এই জিনিসটাকে আপনাকে এইভাবে ভাইয়া করতে হবে, ঠিক আছে? আপনি যে কারেন্ট যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিতে আপনি যাবেন না, আপনি শ্রম আইনের 131 নাম্বার ধারা অনুযায়ী যাবেন। তার মানে তার পেমেন্টটা আমি আমার কাছে 1 বছরের জন্য রেখে দিব, এবং যদি ব্যবসাভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রেও কি একই প্রসেস, মানে আমি রেখে দিব এবং পরবর্তীতে শ্রম আদালতে নাকি ব্যবসায়? এটা শ্রম আদালতে, কারণ ব্যবসার মধ্যে শ্রম আদালত হবে এবং এটা শ্রম আদালতে জমা দিতে হবে। এটা কি শুধুমাত্র নিখোঁজ এমপ্লয়ির ক্ষেত্রে, যে যদি কোনো এমপ্লয়ি রিজাইন দিয়ে চলে যায় তার সেটেলমেন্টের অ্যামাউন্টও কি আমি ব্যাংকে দিতে পারবো না? না, আপনি যেটা হচ্ছে না সেটেলমেন্ট যেটা যারা আপনার লাইভ এমপ্লয়ি যারা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে তাদেরটা দিতে পারবেন, কিন্তু যারা নিখোঁজ তাদেরটা শুধুমাত্র আপনাকে করতে হবে। এই আমি যদি আমার লাইভ এমপ্লয়িদের সেটেলমেন্ট যদি ব্যাংকের মাধ্যমে করি তখন কি আমি রেভিনিউ করতে পারবো? আপনি ব্যাংকের মাধ্যমে কোনো পেমেন্ট করলে আপনার রেভিনিউ স্ট্যাম্প লাগবে না ভাই। এখানে বলা হয়েছে রিসিপ্ট মানে কি ভাইয়া? ভাইয়া নিখোঁজ বলতে বোঝাচ্ছে ডকুমেন্ট অনুযায়ী সে যদি রিপ্লাই না দেয়। আমি জানি যে সে পার্শ্ববর্তী, মানে যেটাকে আমরা বলি না ভাই নিখোঁজ কখন হবে, যখন 27/3 কথা কেউকে জব সেপারেশন করবেন তখন, বুঝতে পারছেন? তখন হবে, আদারওয়াইজ না ভাইয়া। ওকে, তাহলে ভাইয়া স্যালারি হোল্ড করার কোনো বিধান আমাদের নাই, আর লাস্ট হচ্ছে গিয়ে এবং নিখোঁজের ক্ষেত্রে বা এই ধরনের কেসে যারা রিপ্লাই দিচ্ছে না তাদেরকে আমরা যদিও বরখাস্ত করতেছি, বাট তার পেমেন্টটা আমার কাছে 1 বছর রেখে দিতে হবে, পরবর্তীতে আমি শ্রম আদালতে সাবমিট করব। জি। কামাল ভাই, সেক্ষেত্রে যৌক্তিক হিসাবে কি এটা নমিনি কে কি ভাগীদার হয় না এই ক্ষেত্রে? ভাইয়া এটা বিষয়টা হচ্ছে 12 মাস আপনার কাছে রাখবেন এবং এই সময় তাকে এবং তার নমিনিকে খুঁজবেন, কিন্তু যদি দুজনের কেউ কি আপনি না পান তখন এটা সরকারকে দিয়ে দেওয়ার কথা। কিন্তু মজার জিনিস হচ্ছে যারা আসলে মিসিং থাকে তারা নমিনিকে করলে যখন ডাকা হয় তখন নমিনি খুব ভয় পেলে সে বরঞ্চ ওটা থেকে দূরে থাকে, বুঝতে পেরেছেন? ওকে ভাই, একটু রেফারেন্সটা বলা যাবে এটার? এটা 131 নাম্বার ধারা ভাইয়া, 131 সেকশন লেবার অ্যাক্টের ভাইয়া। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। কামাল ভাই, একটা কোয়েশ্চেন ছিল, আসলে কতটুকু রিলেভেন্ট হবে জানি না, বাট তারপরেও জানার জন্য জিজ্ঞেস করা। প্রথম শ্রম আদালত, দ্বিতীয় শ্রম আদালত, এই বিষয়গুলো কি, এটা যদি একটু ক্লিয়ার করতেন। ঢাকায় হয়তো রিলেভেন্ট না, তারপরেও
ঢাকায় 3টা শ্রম আদালত আছে, ঠিক আছে? এটা এরিয়া ওয়াইজ এদের শ্রম আদালত 1, 2, 3, ঠিক আছে? এটা আলাদা আলাদা ভাগ করা। সো এই জন্য যেটা হয়, আমরা যখন শ্রম আদালত বলি তখন আমরা এইভাবে বলি 1, 2, 3 এভাবে বলি। যেমন ধরেন যে আপনার যদি গাজীপুর এলাকার বা এই যে আপনার টঙ্গী এলাকার, এই এলাকার যদি কোনো মামলা হয় তাহলে সেক্ষেত্রে 3য় শ্রম আদালত হয়, বুঝতে পেরেছেন? আবার ঢাকার গুলশান এবং এই বনানী এরিয়া এদিকে যদি কোনো মামলা হয় তাহলে এটা 1 নম্বর শ্রম আদালতে হয়। তো এই জন্য আসলে আমরা এটাকে এইভাবে করে বলি, বুঝতে পেরেছেন? আচ্ছা, কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, কাজের মধ্যে কোনো সব পার্থক্য জায়গায় নেই, সেম, জাস্ট এরিয়া এরিয়া বেসিস। আলাদা, এরিয়া আলাদা। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। গুলশান বনানীতে শ্রম আদালত নাম্বার কত? এটা হচ্ছে ভাই 1। আচ্ছা আচ্ছা, ওকে। জি, আমার একটা কোশ্চেন, তমাল ভাই আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ধরেন কোনো এমপ্লয়ি যখন সে নোটিস পিরিয়ড না দিয়ে ইনস্ট্যান্ট রিজাইন দিয়ে চলে যায়, তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে তার থেকে 60 দিনের যে একটা রিকম্পেনসেট স্যালারি করার কথা, দেখা গেল যে তার যে বকেয়া পাওনা আছে ওখানের মধ্যে দিয়ে আসলে তো তার 2 মাস তাকে স্যালারিটা হচ্ছে না, সেক্ষেত্রে কি প্রভিডেন্ট ফান্ড থেকে সেটাকে অ্যাডজাস্ট করা যাবে? না সরি ভাই, প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো প্রকার ডিডাকশন করা যাবে না, এটা আসলে অ্যাবসলিউটলি প্রহিবিটেড। কারণ ট্রাস্টের কোনো অর্থ আপনি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না, আর প্রভিডেন্ট ফান্ডের টাকা কোনোভাবে ভাই ডিডাক্ট করা যাবে না। আচ্ছা, এটা তাহলে ইন করা দ্যাট যাবে না। কেস তমাল ভাই এটা তাহলে কিভাবে অ্যাডজাস্ট করবে যে নোটিস পিরিয়ডের অ্যাডজাস্ট টাকাটা? করবে, যদি নোটিস পিরিয়ডের টাকা যদি তার থাকে আপনি এখানে রেখে দিবেন। যদি সে নিজে স্বেচ্ছায় না দিয়ে আসে তখন নিয়ম হচ্ছে আসলে বেসিক্যালি ওই যে 213 ধারায় মামলা করা, বুঝতে পারছে? এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই, অথবা 132 ধারায় মামলা করা। ওকে, ঠিক আছে, তার মানে কোনো এমপ্লয়ি যদি আমাকে নোটিস পিরিয়ড দিয়ে না যায়, নোটিস পিরিয়ড দিয়ে যদি না যায়, তাহলে তো আমি ওর ফাইনাল সেটেলমেন্ট অ্যাডজাস্ট করার জায়গা তো আমার কাছে নাই, মামলা নাই ছাড়া ভাইয়া, কোনো তো এই ওয়ে নাই। জন্যই মামলা ছাড়া কোনো ওয়ে নেই, কারণ মামলা করলেই তাহলে সেক্ষেত্রে আপনি টাকা ফেরাতে পারবেন, আদারওয়াইজ কোনো বিকল্প রাস্তা নেই। আমরা কি গ্র্যাচুইটি থেকে অ্যাডজাস্ট করতে পারবো? ভাইয়া গ্র্যাচুইট একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে যে টাকা নেই সেটাকে আপনি কোনোভাবেই করতে, আপনি কিন্তু এটা পারবেন না যে আপনি গ্র্যাচুইটির টাকা আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্টে থাকে এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে থাকে, এটা কোনো অবস্থাতেই কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে আসবে না ভাইয়া, বুঝতে পেরেছেন? ওকে, ওই টাকা যদি আপনি প্রিন্সিপাল অ্যাকাউন্টে ফেরান তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া। আমরা লিভ এনকেশমেন্ট থেকে নিতে পারবো? লিভ এনক্যাশমেন্ট থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। WPPF থেকে WPPF না ভাইয়া, WPPF না নেওয়া যাবে না ভাইয়া, WPPF এর টাকাও আলাদা ব্যাংক অ্যাকাউন্টে থাকে, ওটা প্রিন্সিপাল অ্যাকাউন্টে আসে না। তার মানে অনলি লিভ এনকেশমেন্ট থেকে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। লিভ এনক্যাশমেন্ট, তারপরে হচ্ছে তার ওই যে কম্পেনসেশন যেগুলি আছে, যেমন ধরেন 5 বছরের কাজ করলে যে কম্পেনসেশন বা 10 বছর কাজ করলে যে কম্পেনসেশন, সেখান থেকে আপনি যেটা কম্পেনসেশন থেকে পারবেন, কিন্তু গ্র্যাচুইটি থেকে না, বুঝতে পেরেছেন? জি 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 জি। ভাইয়া আরেকটা প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে আমার স্যালারি রিলেটেড না, আমি কোনো আমার এমপ্লয়ি আমার কোনো প্রোডাক্ট কিনলো স্যালারি এগেইনস্টে, তখন আমি ওই প্রোডাক্ট লোনের টাকাটা কি আমি পারবেন না, পারবেন না ভাইয়া, পারবেন না, এগুলো ডিডাকশন করা যাবে না ভাইয়া। আপনি 125 নাম্বার ধারা দেখেন ভাইয়া, দেখলে আপনার জন্য খুব ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলি। ওকে ভাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, আমার জি। এমপ্লয়ি হচ্ছে ম্যাটারনিটি লিভ শেষে যোগদান করছে, এখন সেক্ষেত্রে সে আমাদের এখানে ডে কেয়ার সেন্টার নেই, সেক্ষেত্রে সে ফ্যাক্টরির পাশেই হচ্ছে তার বাসা, এখন ফিডিং এর জন্য তার বাচ্চাকে ফিডিং এর জন্য সে বাইরে যাইতে যাচ্ছে, তো একে আমি মানে কতক্ষণ পর পর আমি তাকে এটা একটা বিষয়, এটা বেসিক্যালি যেটা হয় বাংলাদেশে যতগুলি আমাদের পোশাক ক্রেতা আছে তারা, তাদের নিয়ম হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর মাকে ব্রেস্ট ফিডিং এর জন্য টাইম দেয়া, যাতে বাচ্চা খেতে পারে। আর আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগের একটা জাজমেন্ট আছে, সেখানে বলা আছে যে তার কর্মস্থলে তাকে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? এটা আসলে একটা বিষয়। আর বিষয় হচ্ছে 40 জন যদি ফিমেল কাজ করে তাহলে ম্যান্ডেটরি আপনার অর্গানাইজেশনের ভেতরে 1 থেকে 6 বছর পর্যন্ত যে বাচ্চারা থাকবে তাদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে, ডে কেয়ার সেন্টার থাকতে হবে, এই হচ্ছে প্রভিশন। কিন্তু ব্রেস্ট ফিডিং করতে বাসায় কতক্ষণ পর পর যেতে হবে, এটা বাংলাদেশে যারা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে যেটা করে, ল্যাকটেটিং মাদারদের জন্য যে বিষয়টা বর্তমানে বাংলাদেশে আছে প্রযোজ্য বিভিন্ন বায়ার অর্গানাইজেশন থেকে বা যে কোনো ক্রেতা ইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে 1 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং এর জন্য ব্যবস্থা রাখতে হবে। তবে ওই যে ওই মহামান্য আদালতের জাজমেন্ট একটু শেয়ার করা যাবে?
মহামান্য আদালতের জাজমেন্টটা ভাইয়া দাঁড়ান, আপনি একটু কাজ করবেন ভাইয়া, আপনি একটু গুগলে বা ফেসবুকে একটু সার্চ দেন ব্রেস্ট ফিডিং কর্নার লিখে, তাহলে আপনি জাজমেন্টটা পেয়ে যাবেন। প্রথম আলোতে রিপোর্ট আছে ভাইয়া, এটার পূর্ণাঙ্গ আচ্ছা। রিপোর্টটা ওখানে পাবেন ভাইয়া। ব্রেস্ট ফিডিং কর্নার না? ব্রেস্ট ফিডিং কর্নার লিখে একটু দিয়েন। ঠিক ঠিক আছে, আছে। জি। আমাদের একজন আর যদি একান্তই না পান, আমার কাছে লিংক আছে, আমি লিংক আপনাকে শেয়ার করব। তোমার ভাই, আমি তাহলে যদি আমার না পাই আপনাকে আরেকটা কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে কোনো এমপ্লয়ি দেখা গেল যে সে তার স্যালারির এগেইনস্টে 20,000 টাকা বা 25,000 টাকা লোন দিল, এবং এই লোন নেওয়ার পরে সে বললো যে সে 3,000 বা 5,000 টাকা করে সেটা ফেরত দিবে মান্থলি তার স্যালারিতে কেটে দেখাচ্ছে। ইন দ্য মিন টাইম সে রিজাইন হয়ে গেল বা সে আর আসতো না, সেক্ষেত্রে কি তার গ্র্যাচুইটি বা তার পিএফ থেকে ওই টাকাটা অ্যাডজাস্ট করা যাবে? না, ওই টাকা অ্যাডজাস্ট করা যাবে না ভাই, যেটা করতে হবে মামলা করে টাকা তুলতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ভাইয়া। ঠিক আছে, আপনি গ্র্যাচুইটির ফান্ডে হাতই দিতে পারবেন না, কিংবা প্রভিডেন্ট ফান্ডের ইয়েতেও আপনি হাত দিতে পারবেন না। এখানে কেবলমাত্র সুবিধাভোগী যারা থাকবে তারাই কেবলমাত্র এখান থেকে টাকাটা নিতে পারবে, এখান থেকে কোনো টাকা প্রতিষ্ঠান অ্যাডজাস্ট করতে পারবে না। আচ্ছা, মানে সেটা যদি সে লোন নিয়ে থাকে সেটাও করা যাবে না? না, এটা করা যাবে না ভাই, কোনোভাবে এটা করার কোনো রাস্তা নেই ভাই। ঠিক আছে, এটা বেআইনি হবে যদি আপনারা আমি করেন এটা। একটু পিছনের একটা প্রশ্ন করি, ওই স্ট্যাম্পের বিষয়টা আসলে আমার কাছে ক্লিয়ার হয় নাই। যদি জি ভাই। আমরা 500 টাকার উপরে পেমেন্ট করি ক্যাশ, সেক্ষেত্রে যদি ক্যাশে পেমেন্ট করি শুধুমাত্র সেক্ষেত্রে 10 টাকা রেভিনিউ কাটা যাবে। ব্যাংকে যদি পেমেন্ট করি সেক্ষেত্রে কোনো রকমের কোনো রেভিনিউ কাটার প্রয়োজন পড়বে না, ওই যে ভাই, এই যে রিসিপ্ট কথাটা আছে না, রিসিপ্ট আপনি যখন কোনো কারোর কাছ থেকে রিসিভ করবেন তখনই সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, অন্য কোনো ক্ষেত্রে এটাকে ভাই আপনি যে আপনি যে একটা শেয়ার করলেন, ওখানে কত নম্বরের জিনিসটা আছে? কারণ এটা হচ্ছে আমাদের 52 একটা থার্ড পার্টি অফিসে এই এটা ধরেছিল যে আপনাদের কোথায় লেখা আছে যে তার ব্যাংকে পেমেন্ট করলে তার রেভিনিউটা কাটা লাগবে না। এটা তো মজা সেক্ষেত্রে এসেছে, আসলে ওখানে তো ভাই বলাই আছে রিসিপ্ট, কথাটা বলা আছে না রিসিপ্ট। আচ্ছা, আমি তো ব্যাংকে আচ্ছা, যখন ওখানে করি তখন কি আমি কোনো রিসিপ্ট জি, দেই ভাই, বলেন তো? ব্যাংকে কোনো না রিসিপ্ট দেই রিসিপ্ট আমি? দেই না। দেই না। ব্যাংক কি করে, না ব্যাংক না না সরাসরি আমার আমার টাকাটা সে ট্রানজাকশন করে আমার ব্যাংক জি অ্যাকাউন্টে জি দিয়ে দেয়, আমি কার্ডের মাধ্যমে এটা তুলে নেই, আমি ওখানে কোনো রিসিপ্ট দেই না। জি জি জি। আপনি 52টা কেটে সুন্দর করে ওনাকে পাঠিয়ে দিবেন যে দেখেন এই যে এখানে ব্যাংকের কথা কোনো বা কোনো জায়গায় বলা নাই, কারণ আমার এখানে ব্যাংকের কোথাও আমার কোনো ইয়া পড়ে না, মানে আমার কোনো ছাপ বা আমি ওটার সঙ্গে কোনোভাবে ইনভলভই হই না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি তহল ভাই, ওই যে ওই ব্রেস্ট ফিডিং কর্নারটা আমি পাইছি, বাট আসলে ওখানে কি বলা আছে যে 1 ঘন্টা পর পর ব্রেক দিতে হবে এরকম না না, কথা ওইটা আছে না না? ভাই, 1 ঘন্টা পর পর তো আমি কিন্তু বলেছি ভাই, ওটা বায়ার সিওসি যেটা আছে না ভাইয়া, বায়ার সিওসি। ওকে। যেমন আমাদের বিভিন্ন পৃথিবী ব্যাপী যে বায়ার গুলি আছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাংলাদেশ থেকে সোর্স করে, ওদের সিওসির মধ্যে বলা আছে ল্যাকটেটিং মাদারদের জন্য ওদের বাধ্যতামূলক ভাবে যেটা করতে হবে, প্রতি 1 ঘন্টা পর পর ওদেরকে 10 মিনিট করে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা বা সুযোগ করে দিতে হবে। কিন্তু এই এখানে যেটা বলা আছে সেলিম স্যার, সেটা হচ্ছে যে বাংলাদেশে যত জায়গাতে নারীদের চলাচল আছে, যেমন হাসপাতাল, আমার বাচ্চাটা যখন ছোট ব্রেস্ট ফিড করতো, ওকে আমি ইউনাইটেড হসপিটালে নিয়ে গিয়েছিলাম, সেখানে কোনো ব্রেস্ট ফিডিং কর্নার আমি পাই। আমার আমার বাচ্চাটা যখন ছোট তখন আমি বাংলাদেশে অনেক হসপিটালে গিয়েছি, সেখানে ব্রেস্ট ফিডিং কর্নার নেই। অবাক জিনিস ভাইয়া। তখন কি করতে হয় জানেন, ওই যে ইয়া করে না, যে নামাজের ঘর আছে না, সেই নামাজের ঘরে জি গিয়ে জি। তারপরে ব্রেস্ট ফিড করতে হয়। এটা বেসিক্যালি আমাদের এক সিনিয়র আপু আছে, ইশরাত আপু, উনি বেসিক্যালি একটা রিড করেছিলেন। উনি কক্সবাজার যাচ্ছিলেন ওনার মেয়েকে নিয়ে, তখন ওনার বাচ্চাটা কান্নাকাটি করতেছিল, তখন এয়ারপোর্টে যে উনি ব্রেস্ট ফিড করবে সেটা কোনো ব্যবস্থা নেই, তাহলে এই মেয়েগুলো কই যাবে বলেন? তাই এই যে বাচ্চাটা কান্না করে, তখন এই বাচ্চাটাকে নিয়ে আমরা কই যাই? কোনো যাওয়ার রাস্তা থাকে বলেন? যাদের বাচ্চা আছে তারাই কেবলমাত্র বুঝতে পারে যে এটা কতটা পেইনফুল। এই জন্য এই এটা করেছে, এই জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে একজন নারী কাজ করলেও সেখানে এই ব্যবস্থা থাকতে হবে। জি জি। বুঝতে পারছেন? কিংবা এখানে একজন নারী ভিজিট করে এমন হলেও তাকে সেখানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার। সেটা হচ্ছে ওই ম্যাটারনিটি লিভটা প্রেজেন্ট অ্যাক্টে আমাদের কতদিন, কত সপ্তাহ? এটা 16 সপ্তাহ বর্তমান যে আইন আছে সেটা 8 সপ্তাহ, 8 সপ্তাহ, 16 সপ্তাহ। জি। আমি শুনছিলাম আরেকটা আছে গভর্নমেন্ট লটা মনে হয় 24 সপ্তাহ না? 6 মাস। 6 মাস। 6 মাস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে একটা চেক একজন এমপ্লয়ির নামে আছে, যেটা পিএফ এর ইন্টারেস্ট বা পিএফ এর একটা অ্যামাউন্ট হবে হয়তো। তো এখন তার সাথে যোগাযোগ করা হয়েছে, সে আমাদেরকে একটা অন্য নামের অ্যাকাউন্ট নাম্বার দিছে, ওনার নামের কোনো অ্যাকাউন্ট নাম্বার দেয় নাই আমাদের। এখন এটাকে কি প্রসেসে দেয়া যাবে না ভাইয়া, এই টাকা আমি ওনাকে দিবেন না, আপনি বলবেন আপনি নিজে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে তারপরে আসেন। কারণ আমাদের শ্রমবিধিমালা 265 এ বলা আছে যে এটা কোনোভাবে ব্যাংক বা অ্যাকাউন্ট পে চেক ছাড়া দেয়া যাবে না। সো আপনি সেইভাবে করে এটা আপনাকে প্রসেস করতে হবে। এবং তার নামে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ওটা দেয়া যাবে।
জি, আদারওয়াইজ না ভাইয়া, অন্য কারো নামে সে চাইলে এটা নিতে পারবেন। আপনি বিধিমালা, আমাদের শ্রম বিধিমালা 265 এ যাবেন, ঠিক আছে? ওখানে বলা আছে, এটা ওনাকে ডেকে দেখিয়ে দিবেন যে ভাই এখানে বলা আছে এটা, আপনি চাইলে এটার সঙ্গে কমপ্লাই করেন, আদারওয়াইজ আপনার টাকা আমরা দিতে পারছি না, এটা ফান্ডে থাকুক। ওকে, আচ্ছা, এখন যেটা হইলো যে অ্যাকাউন্টসের এটা প্রতি না অথরাইজ করা যাবে না ভাইয়া, যে একজন প্রশ্ন করেছেন অথরাইজ করা যাবে না, যাবে না ভাই, এটা অথরাইজ করার কোনো সুযোগ নেই। জি, অ্যাকাউন্টস যেটা করতেছে যে ওদের এক্সকিউজ হচ্ছে এটা আমাদের 1 বছর হয়ে গেছে, আমরা তো এটা টানতেছি, তো সেক্ষেত্রে আমরা কি তাকে কি রিটেন কোনো কিছু দিব কিনা, যে রিটেন কোনো চিঠি দিব কিনা যে আপনার এটা কিছুই দিবেন না, পুরো দেওয়ার সুযোগ নেই। আপনি হয়তো অ্যাজ কার্টিসি আপনি তাকে দিতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু সে এটা পাওয়ার কোনো রাইট রাখে না। বেসিক্যালি আমি যদি আপনাকে রেফারেন্সটা দেখিয়েও দেই তাহলে আপনার জন্য ভালো হয় যে আপনি এটা পরবর্তীতে ওনাদেরকে দেখাতে পারবেন। আমি আপনাকে দেখাই, এটা আমাদের শ্রমবিধি বেলায় খুব স্পষ্ট ভাবে বলে দেয়া আছে, রেফারেন্স সহকারে কথা বলা ভালো, এতে করে আপনি আপনার জন্য সুবিধা হবে। দাঁড়ান আমি আপনাকে নিয়ে যাই ওই জায়গাটাতে। 265, দাঁড়ান একটা মিনিট। দেখেন তো দেখা যায় কিনা, এটা দেখতে পাচ্ছেন? জি, যিনি প্রশ্ন করেছিলেন দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখেন, এখানে বলা আছে তহবিলের অর্থ পরিশোধ 265 এ এখানে খুব সুন্দর করে বলা আছে, এই বিধি মোতাবেক অর্থ প্রাপ্তিতে আগ্রহী ব্যক্তিকে বোর্ডের নিকট লিখিতভাবে আবেদন করিতে হইবে এবং যে ব্যক্তিকে অর্থ প্রদেয় হইবে তাহার ইচ্ছা অনুযায়ী মানি অর্ডার যোগে বা রেজিস্ট্রিকৃত ডাক যোগে প্রেরিত ক্রস চেকের মাধ্যমে অথবা প্রাপ্তি স্বীকারপূর্বক হাতে হাতে ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে অর্থ প্রদান করা যাইবে। এই দেখেন, এখন আপনি ক্লিয়ার কিনা বলেন? জি, মানে উনি লিখিত আবেদন করতে হবে, ওনাকে লিখিত আবেদন করতে হবে এবং উনি তো সেই অনুযায়ী ওই লোক তো যোগাযোগই করতেছে না। মানে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই টাকা 12 মাস আপনার কাছে রাখার পরে আপনি ওই যে 131 ধারা অনুযায়ী সরকারকে দিয়ে দেন, তাহলেই হয়ে গেল, ঝামেলা চুকে যাবে আপনার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, তো তোমার ভাই এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে বিষয়টা, সেটা সেক্ষেত্রে নিখোঁজ এমপ্লয়ের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের টাকাটাকে 12 মাস থেকে গভর্নমেন্টের ফান্ডে জমা দিয়ে দিতে হবে। রাইট ভাই, রাইট, যে কোনো এটা আপনাকে এভাবে সেটেল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওটা আমরা মানে ওর সে যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্টধারী ছিল, ওর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া যাবে না, মানে ওইটাও অনুযায়ী আপনার যেটা হবে যে ফাইনাল সেটেলমেন্টের টাকা ভাইয়া, যে নিয়ম আছে 131 এর যে নিয়ম আছে, সেই নিয়ম ভায়োলেট করে আপনি দিতে পারেন, কিন্তু 2 দিন পরে কিন্তু আপনি আবার বিপদে পড়তে পারেন। ওই এমপ্লয়ি দেখবেন যে এসে আপনাকে যেটা হচ্ছে যে করবে, সে কিন্তু 2 দিন পরে এসে আপনাকে ঝামেলা করবে। আচ্ছা, না তার ব্যাংক অ্যাকাউন্টে গেলে তো ঝামেলা করার ইস্যু আছে না ভাইয়া? ঝামেলার ইস্যু হচ্ছে বেসিক্যালি যেটা হয় যে আপনি তার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা দিয়েছেন ভাইয়া, তাই না? যে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা তাকে আপনি দিচ্ছেন, এটা কি যেটা হচ্ছে কি আপনি যে ট্রানজাকশন তাকে করেছেন সেটা আদৌ সে জানে কিনা, সেটারও তো একটা বিষয় আছে। ধরেন উনি মারা গেল, ওনার সাকসেসররা এসে বললো যে আপনি আমার স্বামীর টাকা দেননি বা আমার বাবার টাকা দেননি, আমার ভাইয়ের টাকা দেননি, তখন আপনি কি করবেন বলেন? তাই না? তখন আপনি একটা অস্বস্তিকর অবস্থায় পড়বেন। তো ওই জন্য আমি বলছি যে আপনি আইনটা মানা ভালো। মানে নিখোঁজ এমপ্লয়ির ক্ষেত্রে কোনো রকমের পেমেন্ট না দেওয়াই হচ্ছে ভালো। না দেওয়াই ভালো, আপনি শুধুমাত্র ইয়েতে দিয়ে দিবেন, ওনার ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে ওনার সরকারকে দিয়ে দিলেন, তখন আসলে উনি সরকারের কাছে পাঠিয়ে দিবেন, ব্যাস শেষ। ওকে, নিয়ম যেটা আইনে যেটা, অর্থাৎ আপনাকে যে জায়গাটা সেভ করবে সেটা হচ্ছে আইন। এটা কোর্টে গেলে তখন আপনি খুব ইজি ভাবে বলতে পারবেন যে আই হ্যাভ গট দিস ল এন্ড ফর দ্যাট রিজন আই হ্যাভ ডান ইট। তখন কোর্ট বলবে ওকে ঠিক আছে, হি ইজ কমপ্লাইড, সো তুমি তোমার রাস্তায়, এবার তুমি তোমার রাস্তায় হাঁটো। তো আপনি আর কোনো ঝামেলার মাথায় নিলেন না, বুঝতে পেরেছেন? ভাই ক্যাশ না দিয়ে চেক দিতে পারবো তো না ভাই? দেন, কোনো সমস্যা নাই, ক্যাশ না দিয়ে চেক দিতে পারবেন, নো প্রবলেম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে তারা যদি ফাইনাল সেটেলমেন্ট করি সেক্ষেত্রে এফএনএফ যদি নেগেটিভ হয়, আর এক্ষেত্রে যদি এটা তো আমি পিএফ বা গ্র্যাচুইটির সাথে অ্যাডজাস্ট করবো না, বাট যদি পিএফ লোন থাকে, লোনটা তো আমি পিএফ এর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না? হ্যাঁ, লোন থাকলে পিএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন, ওটা সমস্যা নেই। জি, আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল, আমি কুলা হিসেবে সাপোজ 3% দিলাম বেসিকের, হ্যাঁ,
দেন আমি ইনক্রিমেন্ট করলাম হচ্ছে আরো 3%, টোটাল 6%। তো আমাকে তো অ্যাজ পার ল বলছে যে মিনিমাম 5% আমাকে ইনক্রিমেন্ট দিতেই হবে। ওলাটাকে আমি ইনক্রিমেন্টের সাথে অ্যাড করতে পারবো? নো নো ওয়ে ভাইয়া। ওকে, আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা আমি আজকে একটু আপনার কালকের কথা শুনে একদিন আমি আজকে একটু একজনের সাথে আলোচনা করতেছিলাম আমার ম্যানেজমেন্টেরই। ওনাকে বললাম ভাই ইয়ার টু ইয়ার হলে মানে জয়নিং ডেট টু জয়নিং ডেট আমাদের নরমালি ইনক্রিমেন্টটা দিতে হবে। জি। সেক্ষেত্রে উনি বললো যে যদি কারো 1 বছর হয়নি বাট আমাদের যে ওই যে মার্চ বা এপ্রিলের যে আমাদের এটা মান্থটা থাকে যেটা আমি ইনক্রিমেন্ট দেই, সো আমি 1 বছর হওয়ার আগেই তাকে ইনক্রিমেন্ট দিচ্ছি, সেক্ষেত্রে তো লতে কোনো প্রবলেম হবে কিনা? ভাইয়া লতে বিষয়টা হচ্ছে কি আপনি 1 বছর হওয়ার আগেই দিলেন তখন এটা স্পেশাল ইনক্রিমেন্ট হয়ে যাবে। আর যেটা হচ্ছে আইনে যেটা বলা আছে সেটা ওই 1 বছর হলেই আপনাকে দিতে হবে, বুঝতে পেরেছেন? সো আপনি যেটা হচ্ছে আগে যেটা দিবেন সেটা স্পেশাল হবে, আর যেটা আপনি অন টাইমে দিবেন সেটা ল অনুযায়ী কমপ্লায়েন্স হবে, বুঝতে পেরেছেন? এখন ধরেন আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই, শোনেন। আপনি যেমন ধরেন যে আমরা ওই যে ইয়া করি না যে দেনমোহর, স্ত্রীর দেনমোহর আছে না, আপনি কি করেন যে ওই ভদ্রমহিলা যখন একজন পুরুষের স্ত্রী থাকে তাকে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে কিংবা ধরেন যে তাকে কোটি টাকাও দিয়ে দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেনমোহর দেওয়ার নিয়ম হচ্ছে যে তাকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে ওটার প্রুফ রাখা যে আমি তাকে দেনমোহর পরিশোধ করেছি। আদারওয়াইজ কি করে যে উনি সুদর করে কোর্টে গিয়ে মামলা করে দেয় যে আমার দেনমোহর পরিশোধিত হয়নি, তখন কিন্তু আপনি তাকে কোটি টাকা দিয়েছেন কিনা কোর্ট কিন্তু এটা খুঁজবে না যে আপনি তাকে ক্যাশে কোটি টাকা দিয়ে ফেলছেন বা আমি আগে তাকে এই যে 5 লক্ষ টাকা দেনমোহর তারও 10 বছর আগে দিয়ে ফেলছি, কিন্তু কোর্ট কিন্তু এটা দেখবে না। কোর্ট দেখবে যে ওয়েদার ইউ হ্যাভ গট দ্যাট প্রুফ অর নট, বুঝতে পেরেছেন? তো আপনি আইন অনুযায়ী তাকে পেমেন্ট দিয়েছেন কিনা সেটা দেখবে। আপনি এর আগে 10টা ইনক্রিমেন্ট দিয়েছেন ওটা কোর্ট দেখতে চাইবে না। আমার কথাটা বোঝাতে পেরেছি আপনাকে? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ভাই আমাদের প্র্যাকটিসটা যদি একটু বলি, মানে একটু বলবেন ভাই প্র্যাকটিসটা রং আর রাইট? লাইক আমাদের হচ্ছে এপ্রিল ইনক্রিমেন্ট মান্থ হিসেবে কাউন্ট করা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা নভেম্বর পর্যন্ত কনসিডার করি, নভেম্বর বা তার আগে যারা জয়েন করবে তাদের এপ্রিল আমরা অটোমেটিক ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি, ডিসেম্বরে গুলো দিচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা পরের বছর ইনক্রিমেন্ট দিচ্ছি, বাট এক্ষেত্রে ওনাদের কিন্তু 1 বছর 4 মাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডিসেম্বরে এটা আমি এরিয়ারটা দিচ্ছি, ওই 4 মাস একদম ফুল ক্যালকুলেট করে এরিয়ারটা দিচ্ছি, লাইক ডিসেম্বরে ওনার 1 বছর হয়ে গেছে, সো ওই ডিসেম্বর পর থেকে কোনো সমস্যা নেই, মানে ডিসেম্বর তো আমরা এপ্রিল ফার্স্ট পর্যন্ত আমরা এরিয়ার দিচ্ছি, এরপর মাস থেকে আমরা আবার নরমাল যে আমাদের এটা ইনক্রিমেন্টটা ওই প্রসেস আগাচ্ছি। জান কোনো সমস্যা নাই। আপনার যদি এমন হয় যে আপনি যেটা ডিউ টাইমে না দিতে পেরে আপনি কি করছেন যে আপনি পরে দিচ্ছেন কিন্তু দিয়ে এই পেছনেটা এরিয়ার করে ওই টাকাটা সহকারে তাকে দিচ্ছেন, তাহলে কোনো সমস্যা নেই, কারণ আপনি তো আপনার ভুলটাকে কি করেছেন সংশোধন করেছেন, তাই না? সো সেটার ক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু যদি আপনি ওই এরিয়ারটা না দেন তাহলে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, মানে এটা নন কমপ্লায়েন্স হয়ে যায়। তাহলে ভাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেসিক দেন হচ্ছে আমাদের যে আদার্স যে অ্যালাউন্স থাকে লাইক ওটি অর আদার্স যে সবগুলোর উপর বেস করে আমরা এরিয়াটা দিয়ে দিচ্ছি। জি, আপনাকে দিতে হবে। তো এরিয়ার দিলে কোনো সমস্যা নেই, এরিয়ার দিলে আপনার এটার ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আরেকটা একটু ছোট কোশ্চেন আছে, এটা হচ্ছে কারোর সাথে যদি আমার এফএনএফ হয়ে যায়, যে কোনো একজন করে বলেন, আমি অফিসার দিচ্ছি, বলেন। কারোর সাথে যদি আমার ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেল, হ্যাঁ, এরপর হয়তো আমাদের কোনো প্রফিট শেয়ারের কোনো একটা অ্যামাউন্ট লাইক হচ্ছে আমাদের ওই পিএফ এর যে এটা থাকে প্রফিটটা হয়, হ্যাঁ, জি বলেন। সেক্ষেত্রে যদি ওইটা আমি ভুলে ডাবল পেমেন্ট বা বেশি করে ফেলি, সেক্ষেত্রে যেহেতু আমার ওনার সাথে আমার ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেছে, তারপরে কি মামলা করার কোনো সুযোগ আছে? মামলা করার সুযোগ আছে, জি। কোনো কারণে টাকা পাওনা টাকা ফেরত না দিলে আপনি লেবার কোর্টে মামলা করতে পারবেন টাকা ফেরত আনার জন্য। আচ্ছা, মানে আমরা যদি ভুলে ওভারপে করে ফেলি দেন তারপরে মামলা করা যাবে? জি ঠিক আছে, থ্যাংক ইউ। আমার একটু লাস্ট কোশ্চেনটা করি, সেটা হচ্ছে যদি এমন হয় যে কাউকে তাকে যে লোনটা দেওয়া গেল সেটা তার পিএফ অ্যাকাউন্টের এগেইনস্টে দেওয়া গেল, অর্থাৎ তার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা আছে সেটার এগেইনস্টে তাকে লোনটা দেওয়া গেল, তাইলে কি সেক্ষেত্রে পিএফ থেকে অ্যাডজাস্ট করা যাবে? হ্যাঁ, ওটা পিএফ থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, পিএফ এর লোন আলাদা ভাবে পিএফ থেকে করা যাবে। জি আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওর লোন অ্যাপ্লিকেশনে ওইটাই লেখা থাকতে হবে যে তার লোনটা সে মানে পিএফ এর এগেইনস্টে নিচ্ছে। জি জি। আচ্ছা, আপনাদের সবাইকে একটা ফর্ম দিয়েছি, গুগল ফর্ম গ্রুপে, এটা সবাই ফিল আপ করে দিবেন সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? একবারই করবেন, একাধিকবার করার প্রয়োজন হবে না, ওকে?
ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাইকে আজকের জন্য বিদায়। তবে ভাই, একটা last একটা question বলবো কি? জি জি বলেন। ওই যে 40% আর ওই যে 60% কথা বলছিলাম, এটা আইনগত কোনো সমস্যা হবে না? কোনটা ভাইয়া? ওই যে ব্যাংকের স্যালারি পেমেন্টটা 40% আর 60%, না আইনগত এটা ভাই সমস্যা? ইলিগ্যাল, এটা ইলিগ্যাল ভাইয়া। জি ভাই লতে বলা আছে বার্ষিক 5% ইনক্রিমেন্ট দিতে হবে। যদি কোনো অর্গানাইজেশন এটা ভায়োলেট করে তাহলে হ্যাঁ। এমপ্লয়ি এনসি কি করণীয় কি? ওই যে লেবার কোর্টে গিয়ে মামলা করবে, অথবা যেটা হচ্ছে কলকারখানাকে এটা জানিয়ে দিলে থানা এসে আপনাকে চিঠি দিয়ে ওরা ফৌজদারি মামলা করবে। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি ভাই। ঠিক আছে, তাহলে খোদা হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ তমাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।